5টা দেশের মন্ত্রী পর্যায়ের পাকিস্তানের স্পিকার এসছেন, ইন্ডিয়ার ফরেন মিনিস্টার এসছেন, নেপালের ফরেন মিনিস্টার এসছেন, মালদ্বীপের শ্রীলঙ্কার ফরেন মিনিস্টার এসছেন এবং মালদ্বীপের এডুকেশন মিনিস্টার এসছেন। তাদের মধ্যে 3 জন প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন। হচ্ছে পাকিস্তানের স্পিকার, কালকে নেপালের ফরেন মিনিস্টার এবং আজকে দুপুরে মালদ্বীপের এডুকেশন মিনিস্টার এবং একটু পরে শ্রীলঙ্কার ফরেন মিনিস্টার দেখা করবেন। তো তাদের সবার সাথে প্রধান উপদেষ্টার একই মেসেজ ছিল, সেটা হচ্ছে যে সার্ককে আমাদের যে করে হোক রিভাইভ করতে হবে। উনি বলেছেন যে এই যে সবাই আসলেন, এসে বেগম খালেদা জিয়াকে তারা ট্রিবিউট প্রদান করলেন, তাদেরকে যে রেসপেক্ট শো করলেন, এটা বোঝা যায় যে সার্কের স্পিরিট, স্যার বলেছেন, প্রফেসর ইউনূস বলেছেন যে সার্কের স্পিরিট ইজ অ্যালাইভ অ্যান্ড ওয়েল। এই সার্কের স্পিরিট আমাদের ধরে রাখতে হবে, উনি এটা বারবার জোর দিয়ে বলেছেন। এবং যারা ফরেন ডিগনিটারি এসছেন তারা ওভারওয়েলম হয়ে গিয়েছেন, তারা বারবার বলেছেন এত বিশাল ফিউনারাল ওনারা দেখেননি এবং যেই সুন্দরভাবে এটা কন্ডাক্ট হয়েছে সেটারও প্রশংসা করেছেন। তারা খালেদা জিয়ার কে রেসপেক্ট শো করেছেন এবং তারা বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের কাছে যে তার সাথে কথা বলেছেন, তাদের কন্ডোলেন্স জানিয়েছেন। উনি যখন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ পেলেন চিফ অ্যাডভাইজারের, তখন উনি লিয়েনে এসেছিলেন। উনি ওনার যে পূর্ব কর্মস্থল থেকে উনি লিয়েনে এসেছিলেন। এখন ওনার রিটায়ারমেন্টের টাইম হয়ে গিয়েছে, ফলে উনি যেটা হলো যে উনি আবার ওনার পূর্ব কর্মস্থলে ফিরে যে রিটায়ারমেন্টটা করে তারপরে এসে আবার ওনার নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন। এটা আসলে ওনার আপনারা জানেন তো, ওনার কাজেরটাকে ফ্যাসিলিটেট করার জন্য এটা একটা টেকনিক্যাল বিষয় ছিল। মহামান্য রাষ্ট্রপতির তো একটা সেক্রেটারিয়েট আছে, আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করবেন। বাংলাদেশে ট্যাক্স জিডিপি রেশিও ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লোয়েস্ট। তো আমরা ইচ্ছা করলেই অনেক ক্ষেত্রে ট্যাক্সটা কমানো সম্ভব হয় না, কারণ গভর্নমেন্টের যেই মেজারটা নেওয়া হলো, এতে গভর্নমেন্টের 30 কোটি টাকা ট্যাক্স লস হবে। 30 কোটি টাকা, তো 30 কোটি টাকা এটার জন্য তো আমাদের তো অনেক ব্যয়ের নতুন করে আবার ট্যাক্সের সংস্থান করতে হবে। তো সরকার এটা নিয়ে যথেষ্ট কনসালটেশন করেছেন এবং এমনভাবে ট্যাক্স ইনসিডেন্সটা রাখা হয়েছে যাতে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিংও এর জন্য এনকারেজ ফিল করে, আবার যারা ইম্পোর্ট করেন তারাও যাতে একদম ক্ষতিগ্রস্ত না হন। এটা আগে একটা মুভ ছিল যে একটা ন্যাশনাল ডেটা অথরিটি করা, তো এখন আপাতত এটা এই কাজটা আপাতত শেলড হয়েছে। এই জায়গায় যেটা হচ্ছে যে ইলেকশন কমিশন যে কাজটা করছে তারা এই কাজটা করবে এবং যাতে ইলেকশনের বিষয়ে কোনো হ্যাম্পার না হয়, যাতে খুব স্মুথ ইলেকশনটা হয়। ওইটার যে একটা যে ক্যাবিনেটের যে ডিসিশনটা সেটা বাতিল করা হয়েছে। আমরা পারসিস্টেন্টলি কিছু কমপ্লেন পাচ্ছিলাম সৌদি অথরিটির কাছ থেকে যে সরকারি ব্যবস্থাপনায় যারা যান, এখন আপনারা জানেন বাংলাদেশের থেকে যারা হজে যাচ্ছেন তার মাত্র 6% সরকারি ব্যবস্থাপনায় যান, বাকি 94% যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। তো দেখা যাচ্ছে তাদের সাথে যারা যাচ্ছেন, তারা যাদেরকে হজে নিয়ে যাচ্ছেন, তারা আসলে খুব প্রপারলি এই পুরো বিষয়গুলো তারা যাদেরকে হজ যাত্রীদেরকে এগুলো বুঝান না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সৌদি যেগুলো নিয়ম আছে সেগুলোরও ওনারা ঠিক মতো মানতে চান না। তো এই বিষয়গুলো যাতে খুব স্ট্রিক্টলি এনফোর্স করা হয়। হ্যাঁ, কিছুদিন আগে যেটা হয়েছে যে এক যাত্রী হজে গিয়েছেন, একজন নারী মুসলিম, উনি ওইখানে যে দেখালো ওইখানে উনি বাচ্চা প্রসব করেছেন। তো এগুলো বিষয়গুলো অনেক কিছু ওঠে, সেগুলো যাতে আগের থেকেই তাদের হেলথ ভালো মতো চেক আপ করা,
এগুলো যাতে খুব স্ট্রিক্টলি মনিটর করা, এই জন্য বাংলাদেশকে ইন্টারিম গভর্নমেন্ট একটা ভালো নির্বাচন অর্গানাইজ করতে পারবে, ভালো একটা নির্বাচন উপহার দিতে পারবে। আমরা আশা করছি এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে, ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি, ক্রেডিবল, ইনক্লুসিভ, আপনি ফেস্টিভ, সবই আমরা মনে করছি যে এটা একটা, এবং শুধুমাত্র তো পার্লামেন্টারি ইলেকশন না, গণভোটেও সেটা, এবং আমরা মনে করছি যে খুবই রেকর্ড পরিমাণ টার্ন আউট থাকবে, এবং সেই অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার, সিকিউরিটি অবশ্যই একটা, অনেকে এই কথাগুলো বলেন, এটা নিয়েও বারবার মিটিং হচ্ছে। আমাদের তরফ থেকে হাইয়েস্ট অ্যাটেনশন দেওয়া হয়েছে এই বিষয়ে। মেডিকেলের যে ক্যান্টিনের সিগারেট, এই বিষয়ে আপনারাই রিপোর্ট করেন, এগুলো আপনাদের রিপোর্টের মাধ্যমে আমাদেরকে আরো অ্যাওয়ারনেস বিল্ড আপ করেন। আর অন্যান্য সিগারেটের যে বিষয়গুলো বললেন, দামের যে পার্থক্য, এটা আমরা মনে করি যে আপনার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর অ্যাটেনশনে নিয়ে আসেন এই পুরো বিষয়টা। অবশ্যই আমরা তো চাই যে টোবাকোর থেকে ভালো ট্যাক্স আদায় হওয়ার জন্য, যাতে সেই ট্যাক্সের টাকাটা আমরা আরো আমাদের হেলথ কেয়ারে ব্যয় করতে পারি। বাংলাদেশের ভোটাররা যথেষ্ট অ্যাওয়ার আছে গণভোটের বিষয়ে, তারা জানেন। অনেকে এই তাদেরকে আন্ডারমাইন করতে চান, কিন্তু আমরা জানি তারা খুব ভালো হয়। এখন বাংলাদেশের 90% লোকই যারা আন্ডার এজ, তারা ছাড়া সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করেন, অনেকেই ইউজ করেন, এবং তারা দেখেন যে, ফলে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা পুরোপুরি সবাই দেখছেন যে কিভাবে গণভোট দিতে হবে, কি কি কোন কোন ইস্যুগুলো নিয়ে গণভোটগুলো হচ্ছে, পুরো জিনিস। আমি গ্রামে নিজে গিয়েছি, আমি দেখেছি যে, আর সবাই তো এটাকে একটা প্যাকেজ হিসাবে দেখছেন যে এটার পক্ষে কি নাকি বিপক্ষে, আপনার কি রিফর্মের পক্ষে নাকি রিফর্মের বিপক্ষে, তো সেইভাবেই তারা নিচ্ছেন। এরকম বাইরের দেশে আরো অনেক, এখানে তো 4টা কোশ্চেন, অন্যান্য অনেক দেশে আছে যে অনেক বেশি কোশ্চেন থাকে। আর আমাদের এখন তো লিটারেসি রেট আরো বেশি, আপনি জানেন বাংলাদেশের লিটারেসি এখন রেট হচ্ছে এখন ক্লোজ টু 80%। তো যেটা আমাদের প্রথম যখন গণভোট হয়, আমার যেটা জানা মতে 1977-এ 27%, ওই সময় আমাদের লিটারেসি রেট ছিল 27%। তো আমরা আশাবাদী মানুষ আরো জানবেন, আরো আমাদের হাতে এখন পর্যন্ত 41 দিন আছে, তো উই হোপ সবাই এই বিষয়ে, আর সরকারও এই অ্যাওয়ারনেস রেজিং এর জন্য যথেষ্ট কাজ করছেন। ভোটের গাড়ি পুরো সারা বাংলাদেশে ঘুরছে, তারা 68টা ডিস্ট্রিক্ট এবং 300টা উপজেলায় যাবে। আমরা আশা করছি যে মানুষের 64টা ডিস্ট্রিক্ট এবং 300 উপজেলায় যাবে। আমরা আশা করছি তাদের অ্যাওয়ারনেস থাকবে। আর গণমাধ্যম, আপনারাও খুব ফ্যান্টাস্টিক কাজ করছেন, আপনারা প্রায়ই এটা নিয়ে রিপোর্ট করছেন গণভোট নিয়ে, এবং আপনাদের মাধ্যমে অনেকে এই বিষয়টা আরো ভালোভাবে জানছেন। আমার মনে হয় যে সামনের গভর্নমেন্টগুলো এটা ভেবে দেখবেন, আমাদের হাতে তো সময় মাত্র 6 সপ্তাহ, তা বাট সবকিছুরই তো বিকল্প আছে। আপনি যেটা আজকে যেটা মনে হয় যে বিকল্প নাই, সামনে এটার দেখবেন। আপনি একটা সময় ছিল এই কুষ্টিয়ার, মিরপুর, এই আশেপাশের অঞ্চল ছিল তামাক উৎপন্ন এরিয়া, ওইখানে তো এখন অনেকে তামাক আর করেন না। আমি যে জায়গা থেকে এসেছি মাগুরায়, আমার মনে আছে আমি ছোটবেলায় দেখেছি অনেকে টোবাকো লাগাতে, টোবাকো প্লান্টিং করতে। এখন ওইখানে একটা ফসলও হয় না, টোবাকো কেউ করেন না। তাই আপনি যেটা ভাবছেন যে এটার অল্টারনেটিভ নাই, সেটা কিন্তু ঠিক না, যথেষ্ট অল্টারনেটিভ আছে। বাট এই পুরো বিষয়গুলো সামনের গভর্নমেন্টগুলো দেখবেন। আমাদের মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে বাংলাদেশে প্রচুর মানুষ এই তামাক এবং তামাকজাত সিগারেটের ধূমপান, বিড়ির ধূমপান এবং তামাকজাত পণ্য ব্যবহারের কারণে খুব অকালে মারা যাচ্ছে। এটা আমাদের পাবলিক হেলথের প্রতি একটা খুব ভয়ানক রকমের এটা একটা থ্রেট। তা আমরা সেই জন্য জনগণের সুরক্ষার জন্য, জনস্বাস্থ্যের সুরক্ষার জন্য এই কাজটা নেওয়া হয়েছে। আমরা আশা করছি যে সামনের গভর্নমেন্টগুলো তাদের ফোকাসটা বজায় রাখবে। টার্ন আউট আমরা আশা করছি খুব ভালো টার্ন আউট হবে, এটা তো বলা যায় না, বাট আমরা আশা করছি একটা স্বতঃস্ফূর্ত একটা প্রেজেন্স থাকবে দেশের। এবং সবচেয়ে খুব বড় একটা বিষয় হচ্ছে যে পোস্টাল ব্যালট, বাংলাদেশে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট চালু হয়েছে। কালকে পর্যন্ত 7 লাখ বাংলাদেশি ডায়াসপোরা ভাই বোন
এইখানে লিস্টেড হয়েছেন, তারা পোস্টাল ভোট দিবেন। এবং কালকে যখন নেপালের ফরেন মিনিস্টার স্যারের সাথে কথা বলেন, উনি কিন্তু এই বিষয়টা জানতে চেয়েছেন যে আমরা কিভাবে করছি। ওরা কিন্তু খুব নিবিড়ভাবে বাংলাদেশের এই পোস্টাল ব্যালটটা দেখছে, কারণ নেপালেরও প্রচুর মানুষ বিদেশে থাকেন, তারা পুরো সারা বিশ্বে ছড়িয়ে আছেন, তাদের জন্য এটা একটা ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশ চাচ্ছে যে এটা একটা এমন একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড সেট করতে, যাতে আশেপাশের অনেক দেশ এটাকে ফলো করতে পারেন। আজকে, গতকাল, আজকে এবং আগামীকাল আমাদের জাতীয় শোক, এটা রাষ্ট্রীয় শোক দিবস। তো সেই ফলে আমরা এখন রাষ্ট্রীয় শোকের সময় আমরা যে উৎসবটা করছি সেটা আমরা করছি না, বাট ছেলেমেয়েরা সবাই, আমরা তো, উনি তো বললেন 83% ছেলে মেয়ে বই পেয়েছে, এটা একটা বিগ অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আমার তো মনে হয় যে অভিভাবকরা বরং এইবারের বই পাওয়াটাকে ওনারা সেলিব্রেট করবেন, যে এত চ্যালেঞ্জ সত্ত্বেও যে আমরা বইটা তাদের কাছে, 83% বই তাদের কাছে, তাদের ছেলে মেয়েদের কাছে আমরা নিয়ে এসে পেরেছি ডে 1 থেকে। এটা তো বিগ অ্যাচিভমেন্ট। আমি জানি না আপনাকে কোন অভিভাবক বলেছেন